হ্যালো অল অফ মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব সুস্থ এবং ভালো আছো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য প্রপারভাবে প্রস্তুতি নিচ্ছ। তো আমরা ফিজিক্যাল সায়েন্সের আজকে একটা নতুন পেজ নিয়ে আমরা হাজির হয়েছি। এর আগেও আমরা অনেকগুলো পেজ দিয়েছি এবিটিএ টেস্ট পেপারে, তো তোমরা সেগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে এবং আজকে যে পেজটা আমরা আজকে করব সেটাও তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে আজকে যে পেজটা সেটা হচ্ছে এবিটিএ পেজ 498, 498 যে সেটটা দেওয়া রয়েছে সেই সেটটা আজকে আমরা করব। প্রথম হচ্ছে বিভাগ ক যেটা রয়েছে তার, অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন। ফার্স্ট প্রশ্ন দেখো, বেতার তরঙ্গকে প্রতিফলিত বায়ুমণ্ডলের কোন স্তর? ঠিক আছে, অর্থাৎ বেতার তরঙ্গকে প্রতিফলিত করে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের কোন স্তর? স্ট্র্যাটোপজ ও ওজোনোস্ফিয়ার। অপশন বি হচ্ছে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এই ক্ষেত্রে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তার কারণ কি? তার কারণ আয়নোস্ফিয়ারে কি হয়, যে উপাদানগুলো থাকে সেগুলো আয়নিত অবস্থায় থাকে এবং আয়নিত অবস্থায় থাকার কারণে সেখানে কিন্তু বেতার তরঙ্গ খুব ভালোভাবে প্রতিফলিত হতে পারে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা এটা দেখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে বা বুঝতে সুবিধা হবে। সূর্যরশ্মির প্রভাবে আয়নোস্ফিয়ারে কি হয় না, তো মুক্ত ইলেকট্রন এবং আয়ন সৃষ্টি হয়। যেটা আমি বললাম যে আয়নোস্ফিয়ারে যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু আয়নে ভেঙে যায়, ঠিক আছে? তাই সেখানে মুক্ত ইলেকট্রন এবং আয়ন সৃষ্টি হয়। এই মুক্ত ইলেকট্রন বেতার তরঙ্গকে কী করে? প্রতিফলিত করে এবং পৃথিবীতে ফিরিয়ে দেয়। ফলে তরঙ্গ শক্তি ক্ষয় না করে বহুদূর পর্যন্ত পৌঁছতে পারে। তাই আয়নোস্ফিয়ার দিয়ে বেতার তরঙ্গতে ভালোভাবে চলাচল করতে পারে। এই প্রশ্নটা এমসিকিউতে এখানে দিয়েছে, তবে এখানে কিন্তু অনেক সময় বড় প্রশ্ন হিসেবেও বলতে পারে যে আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ কেন চলাচল, মানে বেতার তরঙ্গ কেন ভালোভাবে প্রতিফলিত হতে পারে। তো তার অ্যান্সার এটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নতে আমরা যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখো, বয়েলের সূত্রের পিভি অর্থাৎ চাপ এবং আয়তন লেখচিত্রের প্রকৃতি কী? বয়েলের সূত্রের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো যে স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্রানুসারে কি হয়, এই যে চাপ এটা কিন্তু আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে? চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এর যদি আমরা গ্রাফ করি তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটা সমপরাবৃত্ত গ্রাফ আসবে, ঠিক আছে? তাহলে এর প্রকৃতিটা কেমন? এই প্রকৃতিটা হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে এই ক্ষেত্রে যেখানে অপশান দেওয়া আছে অপশানগুলোর ভেতরে দেখো সরলরেখা হবে না, বৃত্ত হবে না, অধিবৃত্ত হবে না, সমপরাবৃত্ত হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সঠিক সম্পর্ক। আমরা জানি যে আণবিক ভর ও বাষ্প ঘনত্বের যে সম্পর্কটা সেটা হচ্ছে m = 2d। এটা হচ্ছে বাষ্প ঘনত্বের ফর্মুলা। তাহলে এটা কোথাও দেওয়া আছে কিনা দেখো, 2md না, এটা হবে না, md² হবে না, 3d হবে না, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, m = হচ্ছে 2d। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? আমরা জানি যে ধাতুর মধ্যে যদি আমাকে বলে, যদি ধাতুর মধ্যে বলে তাহলে সবথেকে বেশি পরিবাহিতা কিন্তু রূপো বা সিলভারের। এবার অনেক ক্ষেত্রে কি থাকে, ধাতুর সঙ্গে হিরেটাকেও যুক্ত করা থাকে অপশানে, তো হিরে সব থেকে বেশি, কিন্তু হিরে তো ধাতু নয়। কিন্তু ধাতুর মধ্যে যদি বলা হয় তাহলে সব থেকে বেশি পরিবাহিতা তাপ এবং তড়িতের ক্ষেত্রে সেটা হচ্ছে কার না, তো রূপোর। রূপোর হচ্ছে পরিবাহিতা সব থেকে বেশি, কারণ রূপোর যে সিলভার, সেই সিলভারের ভেতরে কিন্তু মুক্ত ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে অন্যান্য ধাতুর তুলনায়। তো মুক্ত ইলেকট্রনের পরিমাণ যত বেশি থাকবে সেই মুক্ত ইলেকট্রনগুলো তত বেশি পরিমাণে কিন্তু তড়িৎ প্রবাহের জন্য দায়ী হবে বা তড়িৎ প্রবাহ করতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে রূপো হচ্ছে অ্যান্সার। তারপরে, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি f হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কি হবে? 2f। অপশন এ হচ্ছে 2f, কারণ
কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য যা হবে বক্রতা ব্যাসার্ধ তার সবসময় মানে ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ সবসময় কী হবে, তার দ্বিগুণ হবে, মানে 2f হবে, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। অর্থাৎ যদি আমি এইটাকে আর ধরি বক্রতা ব্যাসার্ধকে, তাহলে এটা হবে আর ইজিক্যালস টু 2f। ঠিক আছে, এরপরের প্রশ্ন, এটা তো হয়ে গেল। 1/6 বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত বলেছে, 4/3 যদি হয় তাহলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে এ মিউ ডাব্লিউ। মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, এ মানে এয়ার, ডাব্লিউ মানে হচ্ছে জল। তাহলে এটা হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। আমরা জানি যে এ মিউ ডাব্লিউ যেটা, ঠিক আছে, সেটা কিন্তু ডাব্লিউ মিউ এর এই সম্পর্কটা আমরা কিন্তু জানি যে এ মিউ ডাব্লিউটা ডাব্লিউ মিউ এ যেটা, অর্থাৎ বায়ু সাপেক্ষে জলের যেটা প্রতিসরাঙ্ক হবে, জল সাপেক্ষে তা বায়ুর প্রতিসরাঙ্ক তার অপোজিট হবে। তাহলে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এখানে বলে দিয়েছে কত না, তো 4/3। তাহলে জল সাপেক্ষে কি 1/4/3, 1/4/3, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 3/4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3/4 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, 3/4। এরপরে ফিউজ তার কোন ধাতুর তৈরি, টিন, সীসা, টিন ও সীসার সংকর ধাতু, তাম ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। এটা আমরা জানি, এর আগে আমরা অনেকবার করেছি যে ফিউজ তার যেটা রয়েছে সে ফিউজ তারের ভেতরে থাকে লেড বা সীসা 75%, আর টিন থাকে হচ্ছে 25%। এই দুজনকে মিশিয়ে বা এর সংকর ধাতুটাই হচ্ছে ফিউজ তার তৈরির জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। কি বলছে, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কোনটা, বিভব প্রভেদ, তড়িৎ প্রবাহ, ব্যয়িত ক্ষমতা, না কোনোটি নয়। আমরা একটা জিনিস এর আগে আমি বলেছি যে যদি শ্রেণী সমবায় হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা অপরিবর্তিত থাকে। আর যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, নর্মালি শ্রেণী সমবায় মানে হচ্ছে এরকম একই শ্রেণীতে অনেকগুলো রোধ এরকমভাবে যুক্ত থাকা। তো এর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন প্রত্যেকটা রোধের মধ্য দিয়েই কিন্তু সমানভাবে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এখানে এক একটা রোধের ক্ষেত্রে এক এক রকম তড়িৎ প্রবাহ হবে না, কিন্তু যদি সমান্তরাল সমবায়ের কথা ভাবি, এরকম সমান্তরালের ক্ষেত্রে এখানে তড়িৎ প্রবাহটা যাওয়ার পর তিনটে ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে ভোল্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু এই পয়েন্ট বিভব পার্থক্যটা সেমই থাকে, কিন্তু তিনটে মানে তড়িৎ প্রবাহ যেহেতু তিনটে ভাগে ভাগ হয়ে যায় তাই তড়িৎ প্রবাহ কিন্তু সেম থাকে না। সমান্তরালের ক্ষেত্রে বিভব পার্থক্য সেম থাকবে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, যেহেতু শ্রেণী সমবায় বলেছে, রোধের শ্রেণী সমবায়, তাই অপশন বি তড়িৎ প্রবাহ হবে। নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ? সব থেকে বেশি হচ্ছে আলফা রশ্মি বা আলফা কণা যেটা রয়েছে তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। কেন আমি বলি, আলফা কণা, বিটা কণা, গামা কণা যেগুলো রয়েছে এর ভেতরে আলফা কণার হচ্ছে ভর সব থেকে বেশি। ঠিক আছে, এবং এই আলফা কণার ভর সব থেকে বেশি এবং তার সঙ্গে এর চার্জের পরিমাণটাও বেশি। আমরা জানি যে একটা আলফা কণা মানে হচ্ছে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের সংযুক্ত, তাই তো। তো এই ক্ষেত্রে নিউট্রনের তো কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ আছে, মানে দুটো প্রোটন আছে।
তাই আলফা কণার চার্জ এবং ভর দুটোই কিন্তু বেশি এবং তার গতিবেগ কিন্তু খুব একটা বেশি না, গতিবেগ তুলনামূলক অন্যান্য কণার থেকে কম। তাই সে যখন কোনো গ্যাসীয় পদার্থের ভেতরে যায় বা সে যখন কোনো জায়গায় ট্রাভেল করে, তখন তার আশেপাশে থাকা যে কণাগুলো থাকে, গ্যাসীয় পদার্থের যে কণাগুলো থাকে, তাকে কিন্তু সে অনেক বেশি মানে সেই কণাগুলোর সঙ্গে তার সংঘর্ষ অনেক বেশি হয়। কারণ যেহেতু খুব আস্তে আস্তে যায়, সে আস্তে আস্তে যাওয়ার জন্য কণার সঙ্গে সংঘর্ষ করতে করতে সে যায়, আর যখনই সংঘর্ষ হয় সেখান থেকে সেই কণাগুলো থেকে কিন্তু ইলেকট্রন বেরোতে থাকে এবং সেই কণাগুলো আয়নিত হয়ে পড়ে। ঠিক আছে, যদি তার স্পিডটা খুব বেশি হয়ে যেত তাহলে সে খুব একটা বেশি কণাকে সংঘর্ষ করতে পারতো না, কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত। কিন্তু তার স্পিড কম, কিন্তু তার ভর এবং চার্জ অনেক বেশি, তার জন্য সে ওই তার আশেপাশে থাকা কণাগুলোকে আঘাত করার মাধ্যমে এবং তার ইলেকট্রন বের করে দেওয়ার মাধ্যমে আয়নিত বেশি করতে পারে। তাই সব থেকে বেশি আয়নিত করার ক্ষমতা কিন্তু আলফা কণারই সব থেকে বেশি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 1-10। কোন মৌলটি হ্যালোজেন? আমরা জানি 17 নম্বর যে শ্রেণীটা রয়েছে সেখানকার মৌলগুলো হচ্ছে সব হ্যালোজেন, এফ, সিএল, বিআর, আই, এগুলো হচ্ছে সব হ্যালোজেন মৌল। তাহলে এখানে দেখি, এখানে সোডিয়াম হ্যালোজেন মৌল নয়, লিথিয়াম হ্যালোজেন মৌল নয়, ব্রোমিন হ্যালোজেন মৌল, ক্যাডমিয়াম হ্যালোজেন মৌল নয়। কি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী মৌল। প্রত্যেক দিন আমরা কি ব্যবহার করি? জল ব্যবহার করি, কিন্তু জল তড়িৎযোজী নয়। চিনি তড়িৎযোজী নয়, কেরোসিন তড়িৎযোজী নয়। তাহলে খাদ্য লবণ NaCl, এটা হচ্ছে একটা তড়িৎযোজী মৌল যেটা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? তড়িৎ বিশ্লেষ্য মানে কি? তড়িৎ দ্বারা বিশ্লেষ্য, অর্থাৎ তাকে যদি আমি কারেন্ট বা দিই, ডিসি কারেন্ট, সাধারণত তড়িৎ বিশ্লেষণে ডিসি বা সমপ্রবাহ ব্যবহার করা হয়, যাই হোক, তো তাকে যদি আমি কারেন্ট দিই তাহলে সেটা বিশ্লেষিত হয়ে যাবে, আয়নে বিশ্লেষিত হয়ে যাবে। তো সেই সকল পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তো এখানে বলেছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয় বলেছে। NaCl তো তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই, H2SO4 ভেঙে 2H প্লাস SO4 মাইনাস তৈরি করে, তাই তো 2H প্লাস প্লাস SO4 মাইনাস তৈরি করে, 2 মাইনাস, তাহলে এটাও হবে না। KOH, K প্লাস OH মাইনাস তৈরি করে, তাহলে এটাও হবে না। তাহলে গ্লুকোজ, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। গ্লুকোজ হচ্ছে একটা সমযোজী পদার্থ বা অর্গ্যানিক একটা পদার্থ যে কিন্তু যার তড়িৎ বিশ্লেষণ ঘটে না। ঠিক আছে, সে জলে গুলে যেতে পারে বা জলীয় দ্রবণে মিশে যেতে পারে, কিন্তু আয়নিত হয় না। হলো, এরপর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটি কি? সেটি হচ্ছে লোহা চূর্ণ। এটা আমরা সকলে জানি যারা হেবার পদ্ধতি পড়েছি। আমি ছোট্ট করে তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। এই যে হেবার পদ্ধতিতে কি প্রস্তুতি? অ্যামোনিয়া প্রস্তুতি। 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি তাপমাত্রায় আয়রন চূর্ণ অর্থাৎ লোহা চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে উষ্ণ K2O এবং Al2O3 চূর্ণের মিশ্রণকে উদ্দীপক রূপে ব্যবহার করা হয়। যাই হোক, এটা হচ্ছে হেবার পদ্ধতির কিভাবে হয় সেটা এখানে বলা হয়েছে। সেখানে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়? লোহা চূর্ণ বা আয়রন চূর্ণ ব্যবহার করা হয়। আর এখানে কি বলেছে যে উৎপাদনের সময় অনুঘটক রূপে কি ব্যবহৃত হয়, তাহলে লোহা চূর্ণই হবে। হলো, জিঙ্কের অক্সাইড আকরিকের নাম। জিঙ্কের অনেক রকম আকরিক আছে, যেমন ক্যালামাইন হতে পারে, জিঙ্ক ব্লেন্ড হতে পারে, তারপরে হচ্ছে জিঙ্কাইট হতে পারে, কিন্তু এখানে বলেছে আকরিক, তবে অক্সাইড আকরিক। অক্সাইড আকরিক মানে হচ্ছে ZNO। এই ZNOর মানে ফর্মুলাটা কি? জিঙ্ক ব্লেড না, জিঙ্ক ব্লেড হচ্ছে ZnS আর এটা হচ্ছে ZnCO3। তাহলে জিঙ্কাইট হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে ZNO। ঠিক আছে, তাহলে জিঙ্কাইট হবে রাইট অ্যান্সার। তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে এই যে ছক, এই ছকটা তোমাদের মাথায় রাখতে। এখানে দেখো জিঙ্ক আছে 10টা বা জিঙ্ক, এই 10টা বা জিঙ্কে জিঙ্ক ব্লেন্ড ZnS, জিঙ্কাইট দেখো ZNO, অর্থাৎ অক্সিজেন যার সাথে যুক্ত হয় তাকে তো আমি অক্সাইড বলবো। এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে তাই এটা কিন্তু অক্সাইড। এখানে অক্সিজেন অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে না ZnCO3-তে, এখানে কার্বনেট মূলক যুক্ত হচ্ছে, তাই এটা কিন্তু মূলত জিঙ্কের অক্সাইড আকরিক নয়। যদি আমাকে বলতো জিঙ্কের কার্বনেট আকরিকের নাম বলো, তখন আমরা ক্যালামাইন বলতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন 1-15। জৈব অ্যাসিডে যে কার্যকরী মূলক থাকে, জৈব অ্যাসিডে যে কার্যকরী মূলক থাকে তার সংকেত কি? জৈব অ্যাসিড বলতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে বুঝি। কার্বক্সিলিক অ্যাসিড, যেটার
যে কার্যকরী গ্রুপ সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ COOH। এখান থেকে আমাদের ফর্মিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড সব কিছু তৈরি হয় এই কার্যকরী মূলকটা থেকে। তাহলে এই ক্ষেত্রে অপশান হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এই জায়গাটা একটু ভালোভাবে পড়ে রাখবে, তার কারণ কার্যকরী মূলক এবং তাদের গঠন অনেক সময় কি বলে আমাদেরকে, যে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম কি, এরকম আমাকে বলতে পারে। কার্যকরী মূলকের সংকেত কি বলতে পারে। আবার অনেক সময় বলে যে কার্যকরী মূলকের গঠনটা দেখাও। গঠন যখন বলবে তখন এই সংকেতটা শুধু লিখলে হবে না, তার গঠনটা প্রপারভাবে এঁকে দেখাতে হবে। আমাকে বলতে পারে যে অ্যামিনো বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ এর নাম বা কার্যকরী মূলকের নাম কি, এবং সেই মূলকটির তুমি গঠনটা দেখাও বা কার্যকরী গ্রুপটার গঠনটা দেখাও। তখন এই গঠনটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, তাই জন্য এই গঠনগুলো ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, আর এখান থেকে তো আমরা দেখলাম যে কার্বক্সিলিক অ্যাসিডটাই হচ্ছে জৈব অ্যাসিড, আর এটার যে কার্যকরী মূলক কার্বক্সিল মূলক মানে হচ্ছে COOH। পার্ট বিভাগ খ, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। ফার্স্ট প্রশ্ন যেটা বলেছে, জ্বালানির তাপন মূল্যের একক। জ্বালানির তাপন মূল্যের বিভিন্ন রকম একক আছে, CGS একক রয়েছে, SI একক রয়েছে, প্রচলিত একক রয়েছে। যেমন আমি যদি এখানে বলি SI এককের কথা, তাহলে কি হবে, জুল পার কেজি। যদি CGS বলি তাহলে ক্যালোরি পার গ্রাম। যদি প্রচলিতর কথা বলি, যেটা আমরা তাপন মূল্যে যে ছক দেওয়া থাকে সেখানে লেখা থাকে, সেটা হচ্ছে কেজি কিলো জুল পার কেজি। তো এইগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, এরপরে এলপিজির প্রধান উপাদান। এলপিজির প্রধান উপাদান হচ্ছে অ্যাকচুয়ালি প্রোপেন ও বিউটেন। ঠিক আছে, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে বিউটেন থাকে। তোমরা প্রধান উপাদান হিসাবে বিউটেনও বলতে পারো। প্রোপেন বিউটেন দুটোই থাকে, তার ভেতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বা বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এরপর একটা কঠিন জীবাশ্ম জ্বালানির নাম কি, কয়লা। একটা উদ্ভিজ জীবাশ্ম জ্বালানি যেটা আমরা দেখি যে কঠিন হয় বা শক্ত হয়, তাই তো। যেমন পেট্রোলিয়াম যেগুলো হয় সেগুলো তো শক্ত হয় না, তরল বা চিপচিপা টাইপের হয়, কিন্তু এটা কিন্তু কঠিন জীবাশ্ম জ্বালানি। তারপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা বলো। চাপ, চাপ সমান বলেছে বল বাই আয়তন, এটা সত্য না মিথ্যা। ভুল। চাপ মানে কি, চাপ কথার অর্থ কি, একক ক্ষেত্রফলের ওপরে কোনো বস্তু যে বল প্রয়োগ করে তাকে তার চাপ বলা হয়। তার মানে বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপের ফর্মুলা। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর আদর্শ গ্যাস সমীকরণটা কি, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান হচ্ছে NRT। এটা দেওয়ার পর এই মানগুলো লিখতে হবে। পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তারপরে টি মানে হচ্ছে কি, পিভি সমান NRT। টি মানে হচ্ছে টেম্পারেচার। হলো। পরবর্তী প্রশ্ন, পিতল ও লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ বেশি। পিতল এবং লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ বেশি। পিতলের দৈর্ঘ্য প্রসারণ আমরা জানি লোহার থেকে বেশি। তাপ পরিবাহিতার অনন্যক, তাপ পরিবাহিতার অনন্যককে কি বলে, এটা আমরা করেছিলাম। তাপীয়, জাস্ট জিজ্ঞেস করেছি যেহেতু তাই আমি এক্সট্রা কিছু বললাম না এখানে। তাপীয় রোধাঙ্ক বলে। ঠিক আছে, আলোক রশ্মির প্রতিসরণে আপাতন কোণ যদি শূন্য হয়, প্রতিসরণ ঘটেছে এবং প্রতিসরণ কোণে আপাতন কোণটা হয়েছে কত, 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় প্রতিসরণ কোণের মান কত হবে। আপাতন কোণ কখন 0 হয় বলো তো, যখন একটা আলোক রশ্মি এইভাবে লম্বভাবে কোনো একটা তলের ওপরে পড়ে। লম্বভাবে পড়লে তার কোনো রকম চ্যুতি ঘটে না বা সে কোনো রকম তার প্রতিসৃত হয় না, মানে আলোক রশ্মিটা বেঁকে যায় না, যেমনভাবে গিয়েছিল সেভাবেই সে বেরিয়ে যায়। তার মানে কি, তার যেমন অ্যাঙ্গেল আগে ছিল এখনও সেম অ্যাঙ্গেল আছে, আর সেম অ্যাঙ্গেল থাকা মানে
আগেও যা, তার মানে অ্যাঙ্গেল একটুও চেঞ্জ হয়নি, আর একটু অ্যাঙ্গেল চেঞ্জ না হওয়া মানে তো 0 ডিগ্রি, তার মানে প্রতিসরণ কোণের মানও কত হবে? 0 ডিগ্রিই হবে। ঠিক আছে, তারপরে 2-7, দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবথেকে কম? আমরা জানি যে লাল আলোর বিক্ষেপণ হচ্ছে সবথেকে কম, তার জন্যই তো লাল আলো বিভিন্ন ট্রাফিক লাইনে বা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, যেন অনেক দূর থেকে সে লাল আলোটাকে দেখতে পাওয়া যায়। যদি তার বিক্ষেপণ বেশি হতো তাহলে সে দূর থেকে সে আলোটাকে আমরা দেখতে পেতাম না, তার আগেই সেটা বিক্ষেপিত হয়ে যেত এবং সেটাকে আমরা বুঝতেই পারতাম না যে কোথায় অ্যাকচুয়ালি আছে। তাই লাল আলোর বিক্ষেপণ হচ্ছে সব থেকে কম। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? রেড বা লাল। তারপরে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত একটা 220 ভোল্ট 100 ওয়াট বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এই অঙ্কটা করার জন্য আমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, সম্পর্কিত ফর্মুলা, সেটা হচ্ছে পি সমান ভিআই। এই পি মানে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষমতা। আমরা যখন তড়িৎ ক্ষমতা পড়েছি সেই তড়িৎ ক্ষমতাতে সেটা ছিল। ঠিক আছে, তো পি সমান ভিআই যদি হয় তাহলে আই সমান কি? পি বাই ভি। পি এর মান কত? ক্ষমতা বলেছে না? এই যে ওয়াট মানে ক্ষমতা, 100 বাই 220, 100 বাই 220, 0 0 কেটে গেল, 11 5, 5 বাই 11 যদি আমি ভাগ করি তাহলে দেখবে যে 0.45 মতো আসবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 0.45 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এককের জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হলো। তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা বেরিয়ে গেল। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভব, সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক। এখানে বলেছে সিজিএস পদ্ধতি, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে কি হবে? স্ট্যাড ভোল্ট বা ইএসইউ, সিজিএস বলেছে তার জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা যদি নির্গত হয় তার ভর সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস পায়? একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে ধর একটা পরমাণু আছে এক্স, আমি ধরলাম, তার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড। সেখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল। যখনই বেরিয়ে যায় তখন সেটা নতুন একটা পরমাণুতে পরিণত হয় বা নতুন একটা মৌলতে পরিণত হয় এবং ওপরে তার ভর সংখ্যা 4 কমে যায় আর নিচে তার পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। তাহলে ওপরে ভর সংখ্যার হ্রাস ঘটবে কত? 4 একক হ্রাস ঘটবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, এটা হবে অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল। একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, হলো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কি? রেডিয়ান আমরা জানি। সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। আর হচ্ছে অধাতব তড়িৎদ্বার, এটা বেশি হয়ে গেল এই দিকটা। ঠিক আছে, অধাতব তড়িৎদ্বার হচ্ছে গ্রাফাইট, এটা খুব সহজ ছিল। তারপরে CuSO4 এর জলীয় দ্রবণে কি কি আয়ন থাকে? CuSO4 এর জলীয় দ্রবণে Cu2+ থাকে, SO4 2- থাকে। আবার যেহেতু H2 ওর জলীয় দ্রবণ যেহেতু বলেছে, তার মানে H+ও থাকে, OH- থাকে। এই আয়নগুলো কিন্তু CuSO4 এর জলীয় দ্রবণে থাকে। ঠিক আছে, সোডামাইড, পরবর্তী প্রশ্নটা দেখো। সোডামাইডের সংকেত কি? সোডামাইড, এটা আমি আশা করছি বুঝতে পারলে। সোডামাইডের সংকেত বলেছে, আমি এখানে লিখে দিচ্ছি। সোডামাইড
NaNH2 সোডামাইড, NaNH2 হচ্ছে সোডামাইডের সংকেত। তারপরে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? আচ্ছা, তার আগে এটা আছে যে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0. আমি কত লিখবো এখানে, 0.88 আপেক্ষিক, আমি বলে দিচ্ছি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা কি বলি? লাইকার অ্যামোনিয়া বলি। তোমাদের যে পরীক্ষাগারের অজৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে কিন্তু এই অ্যামোনিয়ার প্রস্তুতি যেখানে আছে সেখানে এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে। এরপরে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? এটাও আমাদের জানা প্রশ্ন, আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দেবো। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ কি দেওয়া হয়? সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত যদি থাকে তখন তাকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। অনেক সময় এটার সংকেত দেয় H2S2O7, মানে ওলিয়াম, তো এর সংকেত কি? ওলিয়ামের সংকেত লেখো, ঠিক আছে? তারপরে কপারের একটা প্রধান আকরিকের নাম ও সংকেত। কপারের প্রধান আকরিক, আমরা এই ছকটাতে চলে যাব। এখানে দেখো তামা বা কপার, কপার গ্লান্স আছে, ম্যালাকাইট আছে, কপার পাইরাইটিস আছে, ঠিক আছে? প্রধান আকরিক মানে এক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি, কপার পাইরাইটিসটা হচ্ছে কপারের প্রধান আকরিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি বলতে পারি প্রধান আকরিক কপার পাইরাইটিস। এই সংকেতটা মনে রাখবে, CuFeS2, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। এই ছকটা আমি আগেই বলেছি, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো, প্র্যাকটিস করো ঠিকঠাক, এই ছক থেকে শর্ট প্রশ্ন আসবেই আসবে, MCQ SCQ অবশ্যই। তার জন্য এটাকে যদি প্র্যাকটিস করো 100% কমন, কোনো মানে কি বলবো, কমন না পাওয়ার কোনো জায়গাই নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই ছকটা যদি মুখস্থ রাখো, এই চ্যাপ্টারের 2টো নাম্বার তোমার কাছে একদম শিওর। পরবর্তী প্রশ্ন, গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়? জানি আমরা জিঙ্কের প্রলেপকে গ্যালভানাইজেশন বলা হয়। জার্মান সিলভারের উপাদান কি? এখানেও সে একই জিনিস আমি বললাম ছকে, কপার, নিকেল। আমরা জানি কপার, নিকেল এগুলো হচ্ছে কি জার্মান সিলভারের, না এই ছকটা না, সরি এই ছকটা তো নয়। জার্মান সিলভারে মেনলি কি থাকে? Cu, Zn, Ni, কপার, জিঙ্ক, নিকেল এই জিনিসগুলো থাকে, সিলভার তো থাকে না, ঠিক আছে? এরপরে ভিনাইল ক্লোরাইডের ব্যবহার প্লাস্টিক জাতীয় পদার্থ তৈরিতে, প্লাস্টিকের পাইপ তৈরিতে, পিভিসির যে কাজ সেগুলোর ক্ষেত্রে, বা প্লাস্টিক তৈরিতে ভিনাইল ক্লোরাইড বা পলিভিনাইল ক্লোরাইড যেটা, বা পিভিসি তৈরিতে ভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। CH3, CH2, CH2OH এর ইউপ্যাক নাম দেখো, এখানে 3টে আছে। CH2OH মানে 1 2 3, তাই তো? তার মানে প্রোপ, আর এটা হচ্ছে ওল, তাহলে প্রোপানল হবে, প্রোপানল বা প্রোপান 1 ওয়াল যা করবে হলো। তারপরে 2 এর 18 হচ্ছে সরলতম হাইড্রোকার্বনের নাম। সরলতম কি না, তো হাইড্রোকার্বনের নাম। সরলতম হাইড্রোকার্বনের নাম কি? মিথেন, CH4, ঠিক আছে? তাহলে এই গেল আজকে আমাদের ABTA পেজ 498 এর MCQ আর SCQ এর ডিটেল সলিউশন। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। নেক্সট যে পেজ আছে আমরা আবার আসবো, আবার এই প্ল্যাটফর্মে এসেই তোমাদেরকে পরবর্তী যে ডিটেল সলিউশনগুলো সেগুলো আমরা দিতে থাকবো যতদূর আমাদের পক্ষে সম্ভব, আমরা যতটা পারি, ঠিক আছে? আর তোমাদের কাজ যেগুলো আমরা দিচ্ছি এখানে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা, কারণ পরীক্ষা আরও কাছে এগিয়ে আসছে, যত দিন যাচ্ছে পরীক্ষা কিন্তু দূরে যাচ্ছে না, কাছে এগিয়ে আসছে। তাই প্র্যাকটিসটা ঠিকভাবে করো, এবং নেক্সট যে সলিউশনগুলো আমরা এখানে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এত দূরই, থ্যাংক ইউ।